শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও বেশ মোটামুটি আছি। অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করেছিলেন যে দিদি, আপনি সকালে যে ড্রাই ফ্রুটসটা খান সেটা কি অনলাইন থেকে নিয়েছিলেন? না, আমি অনলাইন থেকে নিইনি, আমি অফলাইন থেকেই নিয়েছিলাম। আর এর ভিতরে না মধু দেওয়া আছে, যে কারণে সকালে উষ্ণ গরম জলে এটা খাই। আর সাথে নিয়ে নিয়েছি আমন্ড, 4টে ভিজিয়েছি, আমি 2টো আর মাম্মামের বাবা 2টো। আর যেহেতু গরম পড়ে গেছে সেজন্য এই ড্রিঙ্কটা আমি রোজ সকালে এখন নিচ্ছি, যাতে এনার্জির সাথে সংসারের কাজগুলো সারাদিন করে নিতে পারি। আজ কিন্তু একদমই সময় নেই। আজকে সকাল থেকে উঠেই কিন্তু ঘর বাড়ি ঝাড় দেওয়া, মোছা এগুলোকে আমি কমপ্লিট করে নিয়েছি, কারণ আজকে রান্নাটা করেই কিন্তু আজকে বাথরুমটা পরিষ্কার করে নেব। যে কারণে মাথায় একটা চিন্তা আছে যে তাড়াতাড়ি করে আমার রান্নার কাজটা কমপ্লিট করতে হবে। মাম্মাম ওর বাবার সাথে আছে, ওপরে ফুল গাছে জল দিচ্ছে। মাম্মাম আসলে মাম্মামকে দুধটা খাইয়ে দিয়েছি। আর এখন আমি ভাতটা বসিয়ে দিচ্ছি, চাল বাড়ন্ত, তবে 1 মুঠো খানিক রেখে আমি কিন্তু চালটা নিয়ে ধুয়ে নিচ্ছি। আর আজকে ভাতটা তাড়াতাড়ি বসিয়ে দিচ্ছি, অন্যদিন একটু লেট করে বসে সবজিগুলোকে কেটে নিই। তো আজকে আগে ভাতটা বসিয়ে দেবো, তারপরে সবজিগুলোকে কাটবো। আর আজকে খুব একটা বেশি কিছু রান্না করব না, আলু উচ্ছে ভাজবো। আর অনেক দিন ধরে একটা ফুলকপি আছে, আর জ্যাঠা শ্বশুর পুকুর থেকে ধরেছিল তেলাপিয়া মাছ, তো ভাবছি তেলাপিয়া মাছ দিয়ে আর ফুলকপি দিয়ে একটা মাছের ঝোল করে নেব। একটা দিদিভাই আমাকে বলেছিলেন যে দিদি, আপনার প্রেগনেন্সি জার্নিটা শেয়ার করার জন্য। হ্যাঁ, অবশ্যই আমি শেয়ার করব, একটা সেপারেট ভিডিও বানাবো তার জন্য। আর যদি না পারি ব্লগের মধ্যেই কোনো দিন বলে দেব যে আমার পুরো প্রেগনেন্সি জার্নিটা কেমন ছিল। খুব একটা সহজ ছিল না, যে কারণে আমার প্রেগনেন্সি জার্নিটা বলতে গেলে এখন অনেক বড় হয়ে যাবে। একটা দিদিভাই আমাকে বলেছেন যে দিদি, আপনি কিভাবে ট্যাগ দেন অবশ্যই জানাবেন। আমার ডেসক্রিপশানে তো কিছু ট্যাগ দেওয়াই আছে, আর আমি ভিডিও রিলেটেড ট্যাগ দিই, মানে ভিডিওর যে আপলোড করার সময় যে ট্যাগের জায়গাটা, আমি কিন্তু আমার ভিডিও রিলেটেড ট্যাগ দিই। উল্টো পাল্টা ট্যাগ আমার মনে হয় না দিলে খুব একটা উপকার পাওয়া যায়। আমার মনে হয় ভিডিও রিলেটেড ট্যাগ দেওয়াই ভালো, এতে কিন্তু একটা কনফিডেন্স থাকে যে আমি ভিডিও আপলোডের সময় কোনো রকম ভুল করিনি। তো এখানে কড়াই নিয়ে নিয়েছি আর একটু জল দিয়ে দিচ্ছি, আর এর ভিতরে ফুলকপিগুলো দিয়ে দেব। আমার মাকে দেখতাম এরকমভাবে ফুলকপি হালকা করে ভাপিয়ে নিয়ে তারপরে রান্না করতেন। রান্নাটা করে রেখে তারপরে মাম্মামকে খাওয়াবো। ওদিকে আমার ভাতটাও হয়ে গেছে, আর ভাতে কিন্তু আমি আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, যাতে মাম্মামকে একটা মাখন দিয়ে খাওয়াতে পারি। আর যদি মনে হয় তাহলে একটা ডিম সিদ্ধ করে দেবো। বেসিক্যালি আমি যেদিন মাছ রান্না করি সেদিন কিন্তু আমি ডিমটা দিই না মাম্মামকে, কারণ মাছ ডিম একসাথেই পড়ে যায়। সেই জন্য যখন ডাল করি বা সবজি তরকারি করি তখনই আমি মাম্মামকে ডিমটা দিই। আর এত বড় বড় সাইজের তেলাপিয়া মাছ, এক একটা মাছ প্রায় আমি 3 পিস করে করেছি, তাহলে বুঝতেই পাচ্ছেন কত বড় বড় তেলাপিয়া মাছ আমাদের পুকুর থেকেই জ্যাঠামশাই ধরেছিলেন। তো ভীষণ ভালো, আর পুকুরের টাটকা মাছ খেতে কিন্তু মানে ভীষণ ভালো লাগে, আর তরকারিটাও কিন্তু অনেক টেস্টি হয়। ওদিকে মাছটা ভাজা করছি, আর এইদিকে আমি রুটিটা করে নিচ্ছি সকালে টিফিনের জন্য। যেটাকে আজকে দেব রুটি আর দেব সুজি। সকালে সুজি করেছিলাম, হাজব্যান্ড খাবে শুধু, রুটি দিয়ে খাওয়া পছন্দ করে না, রুটিটা রাতে একবারই খায়। যাই হোক, এখানে মাছের যে তেলটা ছিল সেই তেলেই হালকা করে ফুলকপিগুলোকে ভেজে তুলে নিয়েছি, খুব একটা বেশি ভাজা করিনি। তারপরে একটু কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ আর টমেটো, আদা কুচি, রসুন কুচি দিয়ে ভালো করে কষিয়ে নেব। আজকে কোনো বাটা মশলা দেব না, আজকে সম্পূর্ণ রান্নাটা গুঁড়ো মশলা করে নেব। প্রথমেই দিয়ে দিলাম লবণ, আর এর ভিতরে দিয়ে দেব জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। ধনের গুঁড়োটা আমি দেবো না, কারণ ফুলকপির সাথে ধনের গুঁড়োটা ঠিক একটা যায় না। তবে কাঁচকলা মাছের ঝোল যখন করি তখন কিন্তু ধনে বাটা বা ধনের গুঁড়োটা আমি দিই। ধনে বেটে দিলে কিন্তু আরও বেশি টেস্টি লাগে। তারপরে মশলাটা একটু জল দিয়ে ভাপিয়ে নিলাম, তারপরে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেবো ফুলকপিগুলো। ফুলকপিগুলো প্রথমেই যদি আমি দিয়ে দিতাম, ফুলকপিগুলো একদমই আস্ত থাকতো না। আর এইভাবে রান্না করলে ফুলকপি পুরো গোটা গোটা থাকে আর খুব সুন্দর রান্না হয়ে যায়। তো এদিকে রান্নাটা হোক, আমার প্রায় রান্নাঘরটাও ক্লিন করা হয়ে গেছে। এবারে যাব ওপরে। আজকে যেহেতু বাথরুমটা ক্লিন করব, তো গতকাল রাতেই ভেবে রেখেছিলাম, তবে যে শ্যাম্পু করব এই ব্যাপারটা আমার মাথা থেকে একদমই বেরিয়ে গেছিলো। যে কারণে আমি গতকাল রাতে আমার যে DIY হেয়ার অয়েলটা আমি বানিয়েছিলাম সেটা অ্যাপ্লাই করতে
ভুলে গেছিলাম, যে কারণে এখন তো হাতে অত সময় নেই, মেখে অনেকক্ষণ থাকতে হবে, সেজন্য প্যারাশুট কোকোনাট অয়েলটাই চুলে মেখে নিলাম, তারপরে শ্যাম্পু করে নেব। আর এই হচ্ছে আমার বাথরুমের হাল, একদম বেহাল হয়ে আছে। তো বাথরুম থেকে সমস্ত জিনিস আমি এখন বাইরে বার করে দিয়েছি। আর এখন এই হ্যান্ড গ্লাভসটা পরে নেব। আমি এই হ্যান্ড গ্লাভস দুটো কিনেছিলাম, মানে এক জোড়া। একটা রেখেছি আমার রান্নাঘর পরিষ্কার করার জন্য, আর একটা রেখেছি এই বাথরুম ক্লিন করার জন্য। তো গ্লাভসটা পরে নিলাম, যেহেতু টাইলস পরিষ্কার করার জন্য আমি এখানে রুফ ব্যবহার করছি, সেই জন্য হ্যান্ড গ্লাভসটা পরে নিলাম। আর যেহেতু বাথরুম পরিষ্কার করব, সেই জন্য আমার মনে হয় সবসময় হ্যান্ড গ্লাভস পরেই কিন্তু বাথরুম পরিষ্কার করা উচিত। এখানে একটা হ্যান্ড স্কচব্রাইট নিয়ে নিয়েছি। এবার এটা দিয়ে ভালোভাবে যে ফ্লোরটা আছে সেটাকে ভালোভাবে একটু ঘষে নেব। আর পরিষ্কার করার 15 মিনিট আগেই কিন্তু বাথরুমের মানে কোনায় কোনায় কিন্তু আমি হারপিকগুলো দিয়ে রেখেছিলাম, যে কোনাইগুলো খুব ময়লা ছিল, যে কারণে সেই কোনা থেকে ময়লাগুলো ছেড়ে দিয়েছে। আর আমার পরিষ্কার করতে কিন্তু অনেক সুবিধা হয়েছে। আমি আপনাদেরকে সাজেস্ট করব কখনোই বাথরুমের যে টাইলসটা আছে সেটা সাদা না করারই, কারণ সাদা করলে জলের কিন্তু একটা বিচ্ছিরি দাগ পড়ে যায়, যে কারণে ইউজ করতে কিন্তু প্রচণ্ড বিরক্তি লাগে। আর কখনোই কিন্তু দেয়ালের প্লেটগুলো সাদা করবেন না, কারণ দেয়ালের প্লেটগুলো সাদা করলে আরও বেশি বাজে লাগে দেখতে। মানে বাথরুমে যদি কোনো আননোন লোক ঢোকে, তখন কিন্তু তার দেয়ালেই আগে চোখ পড়বে, আর যে কারণে দেয়ালটা সবসময় পরিষ্কার রাখা উচিত। সেই জন্য আমি খুব বেশি হয়তো মেনটেন করতে পারবো না, যে কারণে আমি যে দেয়ালের প্লেটগুলো আছে সেগুলো আমি বিভিন্ন কালারে রেখেছি, যে কারণে ময়লা হলেও খুব একটা বেশি চোখে পড়ে না। আর এই কোনাটাতে কিন্তু বেশি ময়লা হয়, কারণ জলটা জমে আর আয়রনের জন্য কিন্তু ভীষণ দাগ হয়। আমি এটা পুরোপুরি ওয়াশরুম রেখেছি, এর সাথে কিন্তু আমি অ্যাটাচ টয়লেট করিনি, যে কারণে আমার ইউজ করতে প্রচণ্ড কমফর্টেবল লাগে। কিছুটা রুফ গোলা জল আমার বাড়তি ছিল, তো সেটা দিয়ে আমি কলটাকে ভালো করে একটু ভিজিয়ে নিচ্ছি। দেন একটা বাজে ব্রাশে, যে ব্রাশটা আমরা ইউজ করি না, সেই ব্রাশে একটু কোলগেট নেব আর একটু নেব ভিমবার জেল। আর এর সাথে যদি আপনারা পারেন একটু বেকিং সোডা আপনারা ইউজ করতে পারেন। ভীষণ ভালো, ভীষণভাবে কল, এই যে স্টিলের কলগুলো ভীষণ পরিষ্কার করতে সাহায্য করে। তবে এই দুটো উপকরণ দিয়েও কিন্তু স্টিলের কল পরিষ্কার করা যায়। আপনাদের কাছে যদি ভিমবার জেল না থাকে, সেক্ষেত্রে আপনারা একটু স্কচব্রাইট দিয়ে, একটু ভিম সাবান দিয়ে কিন্তু এই কলগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে পারেন। অল্প অল্প করে জল পড়তে পড়তে এই দাগগুলো এসে যায়। যতই পরিষ্কার করুন না কেন, রেগুলার ইউজে পর তো আর মুছে রাখা সম্ভব হয় না, যে কারণে আমি সপ্তাহে বা 15 দিনে যখন বাথরুম পরিষ্কার করি, তখন দেখি এই দাগগুলো খুব গাঢ় হয়ে যায়। তো যাই হোক, এই দাগগুলো তোলা খুবই দুষ্কর, তবে একটু বেকিং সোডা হলে এই দাগগুলো পুরোটাই উঠে যেত। অন্য কোনো দিন যখন আমি এটা পরিষ্কার করব, বেকিং সোডা দিয়ে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করে দেব। এখানে আমার কলটাও পরিষ্কার করা হয়ে গেছে, এবার হ্যান্ড শাওয়ারটাও ভালো করে ধুয়ে নেব। আর এখন প্রায় ওই 1:30 মতন বেজে গেছেই। অল্প অল্প করে কাজ করতে করতে প্রায় কিন্তু ঘড়ির কাঁটা 2টোর ঘরে যাব করছে। মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি, মাম্মামকে এখনও খাওয়ানো হয়নি। আর আমি যেহেতু বাথরুমের কাজ করছি, আমি স্নান না করে একদমই ঘরে যাব না, স্নান করে তারপরে মাম্মামকে খাওয়াবো। যাই হোক, এখানে আমার হ্যান্ড শাওয়ারটাও ভালো করে ধোয়া হয়ে গেছে। আর নিচের ফ্লোরটায় যে জলগুলো আছে, সেই জলগুলোকেও কিন্তু ভালো করে টেনে নেব। আমি যখনই স্নান করি বা বাথরুমে কাজ করি, কাচাকুচি করি, তখনই কিন্তু আমি বাথরুমের জলটাকে একটু টেনে রাখি। আর বাথরুমটাকে না সবসময় একটু শুকনো রাখার চেষ্টা করি। আমার ওই সবসময় বাথরুম ভিজে চপচপে থাকবে, এই জিনিসটা একদমই পছন্দ না। যতটুকু জল ফেলার বা যতটুকু জলের প্রয়োজন, আমি ঠিক ততটুকুই জল ইউজ করি। আর সব সময় চেষ্টা করি বাথরুমটাকে একটু শুকনো রাখার। আর দেখবেন, বাথরুম যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু একটা পজিটিভ এনার্জি নিজের মধ্যে কাজ করে, আর ওই খিটখিট ভাব বা নেগেটিভ কোনো কিছুই যেন মনে হয় না। সেজন্য সবসময় চেষ্টা করবেন বাথরুম, খাটের তলা, রান্নাঘর এগুলোকে সবসময় পরিষ্কার রাখা, যাতে আপনি নিজের কাজে ফোকাস দিতে পারেন এবং নিজের কাজটা খুব ভালোভাবে করতে পারেন। একটা দিদিভাই আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে দিদি, আপনি কেন বাড়ির বাইরেটা দেখান না আর বাইরের পরিবেশটা একটু দেখাতে। তো অবশ্যই দেখাবো। আমি যেহেতু বাড়ির মধ্যেই কাজবাজ করি, আর আমার সকালে উঠে সংসারে কাজ করতে করতে দুপুর হয়ে যায়, তারপরে মাম্মামকে নিয়ে একটু রেস্ট করি দুপুরবেলা, তারপরে আবার সন্ধে হয়ে যায়, যে কারণে আমি বাইরের পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করতে পারি না। তবে একদিন অবশ্যই সময় করে আমার বাইরের পরিবেশটা দেখাবো।
এখানে আমার বাথরুম কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। এই বাথরুম ক্লিনিং, তারপরে ঘর ক্লিনিং, এইগুলো করতে গেলে না অনেকটা সময় লেগে যায়। এখন প্রায় বাজে ওই 2:30 মতন, আর এখন আমি স্নান করে নিয়েছি, শ্যাম্পু করেছি। এবার যাব নিচে, মাম্মামকে ঘুম পাড়িয়ে রেখে তাই উপরে আসলাম। 3খানা ডাস্টবিন খুব ভালোভাবে ক্লিন করেছি। তবে চলুন, আজকের মতন ব্লগটা আমি এত দূরই রাখছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতন টাটা।